আমার ঘরে আমার বউ অন্য একটা পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মগ্ন হয়ে আছে। আর সেই অন্য পুরুষটা আর কেউ নয়, আমার আদরের ছোট ভাই শিহাব। আর আমি চাইলেও কিছু করতে পারবো না, তার অবশ্য কিছু কারণ আছে। কারণ এই দুনিয়ার কাছে আমি এখন অন্ধ। তাহলে আপনাদের সব কাহিনী খুলে বলি। 3 মাস আগে বাবা মা জোর করে আমার একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেই। আমার বন্ধুদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি মেয়েটার চরিত্র নাকি খুব নোংরা। আর এই কথাটা কিছুতেই আমি আমার বাবা মাকে বিশ্বাস করাতে পারছিলাম না। আর তাই আমি আমার বউয়ের চরিত্রের কিছু প্রমাণ জোগাড় করার জন্য 1 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টের নাটক করি। আমার বন্ধুরা আমাকে যে হাসপাতালে নিয়ে গেছিল, ওই হাসপাতালের ডাক্তারকে কিছু টাকা দিয়ে মিথ্যা রিপোর্ট বানিয়ে নিয়েছিলাম আমরা। আমার মা বাবা যখন হাসপাতালে আসে তখন ডাক্তার তাদের ডেকে বলে, ডাক্তার, রোগীর বাড়ির লোকজনকে? বাবা, জি, আমি রোগীর বাবা। আমার ছেলের অবস্থা এখন কেমন আছে ডাক্তার? ডাক্তার, দেখুন রোগীর অবস্থা অনেক খারাপ এখন। মাথায় হেলমেট না থাকায় মাথায় অতিরিক্ত আঘাত পেয়েছে, যার ফলে রোগীর চোখ দুটোর সমস্যা হয়ে গেছে। তার চোখ ঠিক হতে প্রায় 1 বছর লাগবে। এতদিন সে কিছু দেখতে পারবে না। মা, ডাক্তার সাহেব কি বলেন? আমার ছেলেটা শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেল। আমার ছেলের চোখ ঠিক করতে যত টাকা লাগে আমি দিব। আপনি প্লিজ ঠিক করে দেন না। ডাক্তার, দেখুন রোগীর চোখ ঠিক হতে কম হলেও 6 মাস লাগবে। তারপরেও সিউর না। 6 মাস পরে অপারেশন করতে হবে। এর আগে কোনোভাবেই সম্ভব না। আমার মা বাবা কিছু বলল না। নিশ্চুপ হয়ে শুধু চোখের পানি ফেলেই গেছে। আমার অনেক কষ্ট হচ্ছিল তাদের চোখের পানি দেখে, কিন্তু সেদিন আমি কিছু করতে পারিনি তাদের জন্য। আজকে আমার বউ আর ভাইয়ের কাণ্ড দেখে আমার বেঁচে থাকার আশায় মরে গেছে। আমি খাটে অন্ধের মতন শুয়ে আছি, আর তারা সোফায় বসে তাদের শারীরিক চাহিদা মেটাচ্ছে। আমি আর দেখতে পারছি না। চিত, নিজের ভাই এমনটা করতে পারে ভাবতেই পারছি না। তারা তাদের কাজ শেষ করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বলছে, ঈশিতা, জানো, আজ কতদিন পরে এত সুখ পেলাম। অনেক ভালো লাগছে আজকে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। শিহাব, তুমি যদি আমাকে সুযোগ না দিতে তাহলে কি আর তোমাকে আমি এত সুখ দিতে পারতাম? তোমাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ভাবি। ঈশিতা, তোমাকে না একটু আগে বললাম আমাকে আর ভাবি বলে ডাকবে না। আর শুনো, আজ রাতে আবার আসবে। এখনো তোমার আদর পেয়ে আমার মন ভরে নাই। আমার আরো চাই। শিহাব, অবশ্য আসব। তোমার কাছে না হয় এসে কি পারা যায়? তুমি বলো। বলেই শিহাব ঈশিতাকে জড়িয়ে ধরে একটা লিপ কিস করল। তাদের এইসব দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তারপরেও নিজেকে সামলিয়ে নিলাম। একটু পরেই ঈশিতা আর শিহাব উঠে রুম থেকে বের হয়ে গেল। অনেক হয়েছে এই নাটক, আমি আর এইসব সহ্য করতে পারছি না। ভাবছি এই মেয়েকে ডিভোর্স দিব, কিন্তু তাও দিতে পারছি না। এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। কিন্তু এমনি যদি চলে যায়, তাহলে মা বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে। তাহলে কি করা যায়? সাকিব আর নীলের সাথে কথা বলে দেখি ওরা কি বলে। এই ভেবেই আমি ফোনটা হাতে নিয়ে সাকিবকে ফোন করলাম। সাকিব, হঠাৎ করে ফোন করলি যে? আবার নতুন কোনো সমস্যা হয়েছে কি? আমি দোস্ত, আজকে আমার রুমে আমার সামনেই ঈশিতা আর শিহাব শারীরিক সম্পর্ক করেছে। সাকিব, কি বলিস? তাহলে এখন তুই কি করতে চাচ্ছিস? আমি আর এই বাসায় থাকব না। যদি আমি ডিরেক্ট এই বাসা থেকে চলে যাই, তাহলে মা বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে। সাকিব, কি করবি? কিছু ভেবেছিস? আমি এই বাসার সবার কাছে আমি মৃত হয়ে চলে যাব, অনেক দূরে। সাকিব, মানে বুঝলাম না। তুই আমাকে একটা লাশ ব্যবস্থা করে দিতে পারবি? সাকিব, লাশ দিয়ে তুই কি করবি? দোস্ত, যত টাকা লাগে সব আমি দিব, কিন্তু তুই না করিস না। আমি আর পারছি না এই মেয়ের সাথে থাকতে। তুই তো সব কিছুই জানিস এই মেয়ে কতটা খারাপ। সাকিব, সব কিছুই জানি, কিন্তু বললি না তো লাশ দিয়ে কি করবি? তুই লাশটাকে কোনো মতো আমার বাসায় নিয়ে আসবি। তারপরে ওই লাশটাকে আগুনে পুড়িয়ে দিয়ে সবার কাছে প্রমাণ করবি এইটাই আমার লাশ। আমি মুক্তি পেতে চাই এই মেয়ের থেকে। নতুন ভাবে বাঁচতে চাই আমি।
সাকিব, আজকে সন্ধ্যাবেলা তোর কাজ হয়ে যাবে। তুই রেডি থাকিস। আমি ফোন দিলেই তুই লুকিয়ে বেরিয়ে পড়িস। আমি আচ্ছা, এখন তাহলে রাখি। কেউ কথা বলতে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। বলেই আমি ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে ভাবছি, আমি অনেক হয়েছে এই মেয়ের সাথে নাটক, যার কোনো মান সম্মান নেই। ছোট ভাইয়ের মতন দেবরের সাথে অবৈধ সম্পর্ক করতে পারে। আর যাই হোক, তাকে বউ হিসাবে কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার মা বাবা আমার জীবন একবারে শেষ করে দিল। আজকে সবকিছু শেষ করে আমি অনেক দূরে চলে যাব। আর কোনোদিন আসব না। নতুন করে নিজেকে বানাবো আবার। এসব ভেবেই আমার অনেক কান্না আসছিল। আমার মা বাবার জন্য অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আজকে তাদের ছেড়ে যেতে হচ্ছে। ভাবতেই ভাবতেই আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ ফোনের রিংটোনে আমার ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি সাকিব ফোন করেছে। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই সাকিব বলল, সাকিব, আমি লাশ নিয়ে তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি। তুই বাসা থেকে বেরিয়ে পড়ো, বাকিটা আমি দেখছি। আর নীল তোর জন্য বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আচ্ছা বলেই আমি বাসা থেকে লুকিয়ে বের হয়ে গেলাম। আর সাকিব প্ল্যান মতন সবকিছু করল। সাকিব, আন্টি আঙ্কেল, নিহান নিজেকে আগুনে পুড়িয়ে ফেলেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, নিহান এই মেয়েকে কিছুতেই মেনে নেয়নি। এই মেয়ের চরিত্র ঠিক নেই। আমি আর নিহান আপনাদের আগেই বলেছিলাম, কিন্তু আপনারা আমার আর নিহানের কথা বিশ্বাস করেননি। আজকে আপনাদের জন্য আমার ভাইয়ের মতন বন্ধুকে হারাতে হয়েছে। সেদিন আপনারা আমার নিহানের কথা শুনতেন, তাহলে হয়তো আমার বন্ধু আজকে আমার পাশে থাকত। বলেই সাকিব হাউমাউ করে কান্না করছে। সাকিবের সাথে নিহানের মা বাবাও কান্না করছে। ঈশিতার আর শিহাব সবার সামনে কান্না করলেও মনে মনে অনেক খুশি হয়েছে। ঈশিতা এখনো বিশ্বাস করতে পারছে নিহান মরে গেছে। আর এই জন্য ডাক্তারকে ফোন করে আসতে বলল। ডাক্তার এসে লাশটাকে দেখে বলল, ডাক্তার, সে আর বেঁচে নাই। মা ডাক্তারের কথা শুনে কান্না করতে করতে এক পয়ারে মামরান হারালো। নিহান দূর থেকে গাড়িতে বসে সবকিছু দেখছে, কিন্তু কাছে যেতে পারছে না। নিহানের অনেক কষ্ট হচ্ছিল ওর মার জন্য। ওই লাশকে সবাই নিহান ভেবে জানা দিল। তারপরে সব নিয়মনীতি মেনে ওই লাশটা কবর দেওয়া হলো। নীল, কোথায় যাবি? কি করবি? কিছু ভেবেছিস? আমি চট্টগ্রাম আমার একটা বাড়ি আছে। আর ওই বাড়ির কথা কেউ জানে না। কিছুদিন ওইখানে গিয়ে থাকব। তারপরে না হয় অন্য কোনো দেশে চলে যাব। আর আজকেই রাতের ট্রেনেই চট্টগ্রাম চলে যাব। নীল, রাতেই চলে যাবি? আমি এখানে থাকা যাবে না। যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সাকিব দোস্ত, তুই যেখানে যাস একজন তোর সাথেই নিয়ে যেতেই হবে। তুই কখন এলি? আর কাকে আমার সাথে নিয়ে যেতে হবে? সাকিব তানহাকে। মানে? সাকিব দোস্ত, যেদিন তোর বিয়ে হয়েছিল ওই দিন থেকেই তানহা তোর জন্য কান্না করে। কান্না করতে করতে চোখের নিচে কালি পড়ে গেছে। দোস্ত, আমি কখনো তোর খারাপ চাই না। প্লিজ দোস্ত, আমার কথাটা রাখো। আমার বোনটার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। নীল, দোস্ত, সাকিব সবসময় তোর পাশে ছিল। তোর বিপদে তোকে সাহায্য করেছে। আর তুই তো জানিস তানহা তোকে কতটা ভালোবাসে। তুই তো ওকে বিয়ে করতে চেয়েছিলি, শুধু আঙ্কেল আন্টির জন্য পারিসনি। আজকে আর না করিস না। আর যাই হোক, তানহা কখনো তোকে কষ্ট দিবে না। তোরাই দুইজনই এখন আমার সবকিছু। আমি অবশ্য তোদের কথা রাখব। আর আমি এখনো তানহা অনেক ভালোবাসি। রাতের বেলা দোস্ত, ট্রেনের সময় হয়ে গেছে, কিন্তু সাকিব আর তানহা কেউ এখনো এলো না। আচ্ছা, আমি যাই রে। তুই ভালো থাকিস আর সাকিবকে আমার পহমে থেকে বিদায় জানিয়ে দিস। আর হয়তো কখনো দেখা হবে না হলে। তুই আর সাকিব আমার জন্য অনেক করেছিস। তোদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। নীল, ধুরো বেটা, কি যে বলিস না তুই। আচ্ছা, তুইও ভালো থাকিস। আমি এই কথাটা বলে যে সামনের দিকে এগিয়ে ট্রেনে উঠতে যাব, ঠিক তখনই খুব পরিচিত এক কণ্ঠের একটা ডাক শুনতে পেলাম আমি। তানহা, নিহান।
আমাকে ফেলেই চলে যাচ্ছ। নিবে না আমাকে তোমার সাথে? এই কথাটা বলে যে সামনের দিকে এগিয়ে ট্রেনে উঠতে যাব, ঠিক তখনই খুব পরিচিত এক কণ্ঠের একটা ডাক শুনতে পেলাম আমি। তানহা, নিহান, আমাকে ফেলেই চলে যাচ্ছ। নিবে না আমাকে তোমার সাথে? আমি পিছনে ফিরে দেখি তানহা কান্না করছে। আমাকে তানহার দিকে তাকাতে দেখে তানহা আবার বলল, তানহা, নিহান, নিবে না আমাকে তোমার সাথে? আমি তোমাকেই সাথে নিব বলেই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি আসছিলে না দেখে, আর ট্রেনও চলে যাবে তাই আমি ট্রেনে উঠছিলাম। আচ্ছা, সাকিব কোথায়? সাকিব দোস্ত, এই যে আমি। সাকিব কোথা থেকে জানি এসে আমাকে জড়িয়ে ধরে কথাটা বলল। আমি সে দোস্ত, আবার কবে দেখা হবে আল্লাহই জানে। ভালো থাকিস তুই, আর তোদের দুইজনকে আমি অনেক ভালোবাসি রে। আমরাও তোকে অনেক ভালোবাসি বলেই সাকিব আর নীল আমাকে জড়িয়ে ধরল। ওরা দুইজনই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও আর নিজের চোখের পানি আটকিয়ে রাখতে পারলাম না। কিন্তু তখনই স্টেশনের মাইক থেকে শব্দ হলো, সোনার বাংলা এক্সপ্রেস 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে এখন চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাবে। যদি কোনো যাত্রী এখনো ট্রেনের বাইরে থাকেন, তারা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ুন। আমি সে দোস্ত, যাইলে ট্রেন ছেড়ে দিবে এখন। সাকিব, যা। আর শুন, আমার বোনটার একটু খেয়াল রাখিস। পাগলি তোকে অনেক ভালোবাসে, তাই তো তোর সাথে দিচ্ছি। দোস্ত, আমার একটা কথা রাখবি? আমি বল, কি কথা? আমি তোর সব কথা রাখব, তাড়াতাড়ি বল। ট্রেন ছেড়ে দিবে। সাকিবের, কখনো তানহাকে কষ্ট দিবি না, আমাকে কথা দে। আমি দোস্ত, তোকে কথা দিলাম, কখনো তানহাকে আমি কষ্ট দিব না। যাইরে ট্রেন ছেড়ে দিচ্ছে। ওই তানহা, আসো। তানহা এতক্ষণ নীরব দর্শকের মতো তাকিয়ে আমাদের বন্ধুত্ব দেখছিল। তানহা ট্রেনে উঠে দরজার পাশে দাঁড়িয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলল, তানহা ভাইয়া, ভালো থাকিস তুই, আর নিজের খেয়াল রাখিস। আব্বু আম্মুকে একটু দেখে রাখিস। সাকিব, আচ্ছা, তুইও তোর খেয়াল রাখিস, আর আমার পাগল বন্ধুটাকে একটু সামলিয়ে রাখবি, বুঝছিস? তানহা, আচ্ছা। ট্রেনে ছেড়ে দিয়েছে। আমাদের সিট 2টা বগির মাঝখানে পড়ছে। আমরা যে বগিতে উঠেছি ওই বগিতে আরো যাই ছিল। অনেকজন তোহ দাঁড়িয়েও যাচ্ছে, মনে হয় তারা টিকিট কাটে না। যাই হোক, আমি আর তানহা গিয়ে আমাদের সিটে বসে পড়লাম। বসার 1 মিনিট পরেই তানহা কান্না মিশ্রিত কণ্ঠে আমাকে বলল, তানহা, নিহান, আমি জানি যে তুমি ইচ্ছে করে আমার সাথে সম্পর্কটা শেষ করোনি। আমাকে সাকিব ভাইয়া সব বলেছে। তুমি যে তোমার বাবা মায়ের চাপে পড়ে আমাদের সম্পর্কটা শেষ করে ঈশিতাকে বিয়ে করেছ। আমাকে এটাও বলেছে তুমি যে ঈশিতাকে মেনে নিতে পারোনি, আর ঈশিতার চরিত্রের সমস্যা আছে, সবকিছু। জানো, এই 3 মাসে এমন একটা রাত যায়নি যে রাতে আমি তোমার কথা ভেবে কান্না করিনি। আচ্ছা, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি সত্যিটা হয়তো তুমি জানো না। তোমাকে আগে আমি যতটা ভালোবাসতাম ঠিক ততটাই এখনো ভালোবাসি। আর আমি মরলে হয়তো তোমাকে ভুলে যাব, কিন্তু আর আগে কখনোই তোমাকে ভুলা সম্ভব না। তানহা, জানো, আমি আমার প্রতিটা মোনাজাতে তোমাকে চেয়েছি। আল্লাহ তাআলা আমার কথা রেখেছে। আমি আবার আমার নিহানকে ফিরে পেয়েছি। আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আর তোমাকে পাবার জন্য আজ পর্যন্ত আমি বিয়েও করিনি। যদি তোমাকে কখনো ফিরে না পেতাম, তাহলে হয়তো এইভাবেই আমার জীবনটা শেষ হয়ে যেত। আমি কে বলল তোমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যেত? আমি থাকতে কখনোই তোমার জীবন ওইভাবে শেষ হতে দিব না। তানহা একবার আমাকে ছেড়েই চলে গিয়েছিল, আবার আসছে আমার জীবন সাজাতে। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আর কোনোদিন কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার ভিতরে বাহিরে শুধু আমার স্পর্শ থাকবে। তানহা, তুমি আমার মাথায় হাত রেখে বলো, আর কখনো আমাকে ছেড়ে যাবে না, আর কষ্ট দিবে না। আমি এই যে আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, তুমি শুধু আমার কারো না। আর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এই কথা বলেই আমি তানিহাকে জড়িয়ে ধরলাম। তানহা আমাকে হালকাভাবে ধাক্কা দিয়ে বলল, তানহা, এই ছাড়ো। মানুষগুলো দেখছে তোহ আমাদের।
আমি দেখুক তাতে আমার কি, আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি? আমি তো আমার ভালোবাসার মানুষটিকেই জড়িয়ে ধরেছি, তাই না? তানহা, এই জন্য পাবলিক প্লেসে জড়িয়ে ধরবা? আমি শুনুন, অনেকদিন পরে দেখা হলো, তাই আমার ভালোবাসা উতলায় আসতেছে তোমার প্রতি। আর এখন আমাদেরকে দেখছে, ট্রেনের লাইট তো অফ। তানহা আমার বুক থেকে মাথাটা একটু উঁচু চারপাশে একবার দেখে হঠাৎ করেই আমার গালে একটা উম্মাহ দিয়ে দিল। আমি উম্মাহ দিলা ভালো কথা, আর একটু ভালো করে দিতে পারলা না? তানহা, আরো ভালো করে কেমনে দিব? আমি কেন ঠোঁট দিতে দিলে এর থেকে ভালো হতো। তানহা, কই দেখি ঠোঁটগুলো। বলেই তানহা আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। আমি তানহার মাথাটা চেপে ধরলাম আমার হাত দিয়ে। এভাবে যে কতক্ষণ ছিলাম ঠিক বলতেই পারবো না। অনেক ভালো লাগছিল, তাই তানহাকে ছাড়তে ইচ্ছা করছিল না, কিন্তু তানহা জোর করে ওর মাথা আমার হাত থেকে ছাড়িয়ে রাগ নিয়ে আমাকে বলল,